23 বস্তা গোপন নথি জব্দ, মিলেছে বিদেশে জাবেদের সম্পদ কেনার নানা তথ্য। খুলনা মেডিকেল কলেজ, টাকা না দেওয়ায় অক্সিজেন খুলে নিল ক্লিনার, রোগীর মৃত্যু। এবং সর্বশেষ জানাবো এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন, 87 আসনে বিশেষ নজর বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে এগোচ্ছে বিএনপি। এরই মধ্যে তফসিলের আগেই 300 আসনের মধ্যে অন্তত 70% আসনে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে প্রার্থী নির্ধারণের নির্ভর দলটি এবার 87টি আসনের দিকে বিশেষ নজর দিচ্ছে। বিগত সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে এসব আসনে অধিকাংশ জায়গায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সহ 3টি দলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ, তাই ধানের শীষে ভোট টানতে দেখে শুনে এলাকা জনপ্রিয় নেতাদের প্রার্থী করার পরিকল্পনা করছে বিএনপি। এরই অংশ হিসেবে আসনগুলোতে ইতোমধ্যে প্রার্থীরা প্রচারণা চালাতে মাঠ চষে বেড়াচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি সূত্রে জানা গেছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, যশোর, সাতক্ষীরা, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও বাগেরহাটের মোট 87টি আসনকে বিএনপি বেশি গুরুত্বের সঙ্গে দেখছে। এসব আসনে অন্য দলের দুর্গ ভাঙতে চায় দলটি। এরই অংশ হিসেবে নিজ নিজ নির্বাচনী আসনের ক্ষেত্রে নানা হিসাব নিকাশ করে প্রার্থী বাছাই করা হবে। বেশি প্রাধান্য দেওয়া হবে স্থানীয় নেতাকর্মীদের মতামত। এছাড়া সাধারণ মানুষের চাওয়াকেও গুরুত্ব দেওয়া হবে। ত্যাগী ও জনপ্রিয় নেতাই সেখানে প্রার্থী হবেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নীতি নির্ধারক বলেন, দলের নিজস্ব প্রাথমিক জরিপে দেখা যায় 300 আসনে বিএনপির অবস্থা অনেক ভালো। এরপরে বিশেষ কিছু আসনে আছে সেখানে একক প্রার্থী ঠিক করা ও প্রচারণার ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে। ওইসব এলাকায় ইতোমধ্যে ধানের শীষের পক্ষে বার্তা নিয়ে ভোটারদের ডোর টু ডোর পৌঁছানো শুরু করেছে নেতাকর্মীরা। জানতে চাইলে বিএনপি যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সারা দেশের সব উপজেলা ও পৌরসভায় ওয়ার্ড পর্যায়ে বিএনপি নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। সাংগঠনিক পুনর্গঠনের কাজ যেমন করছি, একই সঙ্গে ভোটারদের ডোর টু ডোর যাচ্ছি, ধানের শীষের পক্ষে পরিচালনা চালাচ্ছি। কারণ যারা দৃশ্যমান প্রতিপক্ষ তারা তো নির্বাচনী মাঠে নেমে গেছে, তাদের প্রতীকের কথা বলছি, তাই আমাদেরও তো ধানের শীষের কথা বলতে হবে। নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে, এর মধ্যে কিছু আসনের কৌশল একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতার মতে 10ম সংসদ নির্বাচন একতরফা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে এবং দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা হয়েছে। তাই এর আগেই সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিএনপি পর্যালোচনা করেছে। কোন কোন নির্বাচনী এলাকায় বেশি মনোযোগ দিতে হবে তা নির্ধারণ করা হয়েছে। সেভাবে দলের নেতাকর্মীরা কাজ করছেন। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, যেসব এলাকায় সাধারণ আওয়ামী লীগের ভোটার বেশি ছিল তাদের প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ধানের শীষেই ছিল। আগে যেসব এলাকায় অন্যদের কাছে হেরেছিল সেগুলোকে বিএনপি বেশি গুরুত্ব দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এই কৌশল অবশ্যই ঠিক আছে, এর ভালো ফলও পাবে। তবে এখন তো ভোটের অনেক চরিত্র পরিবর্তন হয়েছে, সে কারণে গত 15 বছরে যারা ভোটার হয়েছেন তাদের কিন্তু একটা মনোভাব বা চরিত্র রয়েছে, সে অনুযায়ী কাজ করতে হবে। খুলনা মেডিকেল কলেজ, টাকা না দেওয়ায় অক্সিজেন খুলে নিল ক্লিনার, রোগীর মৃত্যু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় শেখ সাইফুল ইসলাম নামে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, টাকা না দেওয়ায় হাসপাতালের ক্লিনার অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে। মৃত সাইফুল খুলনার খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে। এই ঘটনায় রোগীর স্বজন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, কিডনি জটিলতা নিয়ে 20 সেপ্টেম্বর সকালে সাইফুলকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট 1 এর 6 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যা থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেনের জন্য ছোটাছুটি শুরু করেন। অনেক চেষ্টায় রাত 1টার পর অক্সিজেনের সরবরাহ করা হয়, কিন্তু পরদিন রোববার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী জব্বার গিয়ে সিলিন্ডারটি খুলে নিয়ে পাশে রোগীকে দেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে সাইফুল মারা যান। সাইফুলের মা রশিদা বেগম বলেন, রাতভর দৌড়াদৌড়ি করে অক্সিজেন পেয়েছিলাম। সকালে ক্লিনার অক্সিজেন খুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে মারা যায়। বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ডাক্তারের অনুমতি ছাড়া ক্লিনার অক্সিজেন নিয়ে গেছে। আধা ঘন্টার মধ্যে আমার ভাই ছটফট করতে করতে মারা যায়। হাসপাতালের ওয়ার্ড বয় ক্লিনারদের টাকা ছাড়া কোনো সেবাই পাওয়া যায় না।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি এসে সাইফুলের নাক থেকে নল খুলে সিলিন্ডার নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। হাসপাতালের উপপরিচালক ডক্টর সুজাত আহমেদ বলেন, অক্সিজেনের কোনো সংকট নেই, ক্লিনারের দায়িত্ব নয় রোগীর অক্সিজেন খুলে দেওয়া। এ ধরনের সিদ্ধান্ত নেন ওয়ার্ডের ডাক্তার। যদি প্রমাণিত হয় ক্লিনার অক্সিজেন খুলেছেন, তবে সেটি অপরাধ। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছি। হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি। অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে কাছে পেতে তৎপরতা শুরু করেছে রাজনীতিতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের নির্বাচনী সমঝোতা করতে যাচ্ছে। এখানে কয়েকটি দল আছে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট, তারা অভিন্ন কর্মসূচি পালন করছে। এমন পটভূমিতে নির্বাচন সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে গুরুত্ব হয়ে উঠেছে। ইতোমধ্যে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি যোগাযোগও বাড়িয়েছে। আবার হেফাজতের আমিরও এর মধ্যে কয়েকটি বক্তব্যে জামায়াত ইসলামীর বিরুদ্ধে কথা বলেছেন। সব মিলিয়ে কওমি মাদ্রাসা কেন্দ্রিক ভোট ব্যাংক লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর হেফাজত কেন্দ্রিক আগ্রহ বেড়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার ঢাকায় হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে গত 1 আগস্ট বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 23 বস্তা গোপন নথি জব্দ, মিলেছে বিদেশে জাবেদের সম্পদ কেনার নানা তথ্য। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়ি চালকের কাছ থেকে উদ্ধার করা 23 বস্তা নথি পর্যালোচনা করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ দুদক কর্মকর্তারা এসব নথি দেখছেন। সকাল থেকে দিনভর নথি ঘেটে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। দুবাই, যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ অন্তত 9টি দেশে তার অবৈধ সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে। জাবেদের বিরুদ্ধে এ পর্যন্ত যেসব মামলা হয়েছে সেসব মামলায় এসব নথি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হবে এবং অভিযোগ প্রমাণে তাও যথেষ্ট হবে বলে দাবি করেছে দুদক কর্মকর্তারা। এদিকে অর্থ পাচার মামলায় জাবেদের প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা সোমবার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। দুদক ঢাকা কার্যালয়ের উপকমিশনার মশিউর রহমান বলেন, একটি বস্তা খুলে নথিপত্র ঘাটতেই বের হয়ে আসছে বিভিন্ন সম্পদের হিসাব, যা অবাক হওয়ার মতো। একজন মন্ত্রী কোন পর্যায়ের অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত হলে বিদেশে এত সম্পদের মালিক হতে পারেন তাই ভাবছেন তারা। 23 বস্তা নথিপত্রের মধ্যে বিদেশের সম্পদ অর্জনের বিভিন্ন দলিল রয়েছে। সূত্র জানায়, বিদেশের সম্পদ কেনার আগে প্রথম বুকিং দিতে হয়। এ ধরনের বুকিং এর বেশ কিছু ডকুমেন্ট, বাংলাদেশ থেকে বায়নানামা, কত টাকা দিয়ে বুকিং দেওয়া হয়েছে, কার কার মাধ্যমে কেনা হয়েছে সেসব ফাইল রয়েছে। এককালীন প্রদান করা টাকার পরিমাণ এবং কিস্তি পরিশোধ সংক্রান্ত কাগজপত্র রয়েছে। সাবেক ভূমিমন্ত্রীর স্বাক্ষর সংবলিত বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। উদ্ধার করা নথিতে কোনো কোনো সম্পদ বা অ্যাপার্টমেন্টের পুরো নথি পাওয়া গেছে, আবার কোনোটির আংশিক নথি পাওয়া গেছে। বিদেশে থাকা বাড়ি ভাড়া আদায়ের নথি, বিভিন্ন বিল পরিশোধ ও কোর্টের আদেশ সম্পর্কিত কাগজপত্র রয়েছে। দুদক কর্মকর্তারা জানান, উদ্ধার করা 23 বস্তা নথি পর্যালোচনা করে তালিকা করা হচ্ছে। কোন বস্তায় কী নথি পাওয়া গেছে, কতটি ফাইল রয়েছে, কোন ফাইলে কি রয়েছে এসব লেখা হচ্ছে। যুক্তরাজ্য, দুবাই ও সিঙ্গাপুর, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া জাবেদের অবৈধ সম্পদ থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানান,